আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোন কোলেস্টেরল। এখানে দেখো মানে মেইনলি ভূমিকা রাখে কোনটি, আমরা জানি কোলেস্টেরল এই জায়গাটায় ভূমিকা পালন করে। কোলেস্টেরল তিনটা ভাগে ভাগ করা যায়, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এবং আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এখন এই যে অপশনগুলোর দিকে তাকাও, প্রথমে কি দেওয়া আছে, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমিষকে যদি আমরা ভাঙি, আমিষ জাতীয় খাবারকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড, তাহলে আমিষ জাতীয় খাবার থেকে আমরা এটা পাচ্ছি। তারপরে দেখো ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা আমরা বিভিন্ন ধরনের কোষ ঝিল্লি বা কোনো আবরণের উপরে দেখতে পাই। এরপরে দেখো হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে আমরা সংক্ষেপে HDL বলতে পারি। হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর আরেকটা কি লো ডেনসিটি লিপোপ্রোটিন, তার মানে ওর ঘনত্বটা হচ্ছে কম, তাহলে এটাকে আমরা সংক্ষেপে LDL বলতে পারি। এখন হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটা, এটা কিন্তু আমাদের উপকারী একটা কোলেস্টেরল। কোলেস্টেরল শুনলেই যে খারাপ বা চর্বি জাতীয় জিনিস এটা আমাদের জন্য খারাপ এরকম না। এই যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা কিন্তু একটা উপকারী কোলেস্টেরল, এটা আমাদের হৃদরোগের ঝুঁকিটাকে কমায়। এবং লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা, এটা হচ্ছে একটা ক্ষতিকর বা খারাপ লিপোপ্রোটিন, যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাহলে আমাদেরকে কি বলছে, উচ্চ রক্তচাপ সৃষ্টিতে, উচ্চ রক্তচাপ যদি সৃষ্টি হয় এটা কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল। তাহলে এই জায়গাটায় দেখো তোমাদের বোর্ড বইয়ে কিন্তু একদম ডাইরেক্ট বলে দেওয়া আছে, এই যে LDL লো ডেনসিটি লিপোপ্রোটিন, একে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, কারণ এইটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দেখো হৃদরোগের ঝুঁকি বাড়ায়, এটা হচ্ছে একটা খারাপ কোলেস্টেরল। আর HDL যেটা, এটাকে আমরা কি বলতেছি, এই যে ভালো কোলেস্টেরল বলতেছি। তাহলে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে অথবা আমাদের উচ্চ রক্তচাপ সৃষ্টি করতেছে, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, LDL এই কাজটা করতেছে। তাহলে এখানে তো আমাদের হুবহু এই প্রশ্নটাই জিজ্ঞেস করছে, তাই না, যে কোনটি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের লো ডেনসিটি লিপোপ্রোটিন। এরপরে দেখো সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান। হৃদস্পন্দন বলতে আমরা হার্টের একবার পাম্প করাকে বুঝি, একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল। সিস্টোল মানে হচ্ছে সংকোচন, হার্ট কিভাবে কাজ করে, সংকুচিত হয় প্রসারিত হয়। এই যে একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল, এই দুইটা মান নিয়েই হচ্ছে আমাদের একটা হার্টবিট। এখন এই যে হৃদস্পন্দনের মানে মিনিটে কতবার হৃদস্পন্দন দিচ্ছে, এটা কিন্তু আমাদের বইয়ে হুবহু একটা লাইন লিখে দেওয়া আছে, 60 থেকে 100 বার। এই যে এই জায়গাটায় দেখো কি বলে দেওয়া আছে, হৃদস্পন্দনের মান প্রতি মিনিটে 60 থেকে 100 বার। তাহলে এই যে আমাদের বইয়ে হুবহু এই কথাটা বলে দেওয়া আছে, হৃদস্পন্দনের মান কত, 60 থেকে 100। তাহলে এই জায়গাটায় আমাদের এটাই তো জিজ্ঞেস করছে যে হৃদস্পন্দনের মান কত। সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান হচ্ছে আমাদের প্রতি মিনিটে 60 থেকে 100 বার। সাধারণত মানবদেহে রক্তে শতকরা কত ভাগ LDL থাকে। LDL যেটা লো ডেনসিটি লিপোপ্রোটিন, এই জায়গাটা আমরা যখন পড়ছিলাম না একটু আগে, লো ডেনসিটি লিপোপ্রোটিনের যে পার্টটা পড়ছিলাম, ওইখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট বলে দেওয়া ছিল, একটা লাইন হুবহু লিখে দেওয়া ছিল এরকম, যে লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে 70%। এই যে এই জায়গাটায় দেখো লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে খারাপ লিপোপ্রোটিন বলা হয় এবং এটা হচ্ছে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই যে এই জায়গাটায় দেখো 70% LDL থাকে, সাধারণত আমাদের রক্তে 70% LDL থাকে। এই কথাগুলো, এই যে MCQগুলো সব কিন্তু বইয়ের তুমি লাইনেই খুঁজে পাচ্ছ। তাহলে সাধারণত মানবদেহের রক্তে শতকরা কত ভাগ LDL থাকতেছে, এটা হচ্ছে 70 ভাগ। একজন মানুষের রক্তে কত মিলিমোল HDL থাকা ভালো। এখন ওই যে রেঞ্জটা, একটা রেঞ্জ আছে, কোনটা কতটুকু পরিমাণ থাকা লাগে, সেখানে আমরা দেখতে পাই HDL এর রেঞ্জ হচ্ছে আমাদের 1.5 থেকে বেশি। তাহলে এইখানে দেখো তো 1.5 এর কাছাকাছি কে আছে, এই যে 1.5, আবার তার থেকে বেশি 1.58 আছে। তাহলে আমরা বলতে পারতেছি যে এই যে HDL এর মানটা, এই HDL এর মান যদি 1.5 এর বেশি হয়, এটা আমাদের জন্য ভালো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়, নাম শুনলেই বোঝা যায়, কোলেস্টেরল কোলেস্টেইন থেকে উৎপন্ন হয়। কোলেস্টেরল কোলেস্টেইন থেকে উৎপন্ন হচ্ছে। এখন তুমি নাম শুনলেই বুঝতে পারবে, মানে এটা তো কোনো ওয়ে হইল না, আমরা যে MCQ সমাধান করব এটা তো কোনো কারণ, নাম শুনেই বুঝতে পারা যায়, কিন্তু এটাও কিন্তু বইয়ে হুবহু লিখে দেওয়া আছে। কি বলছে দেখো তো, কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন হচ্ছে। এরপরে যে রেঞ্জটা আমরা একটু আগে দেখছি, এই জায়গাটায় দেখো বইয়ের ভিতর একটা ছক দেওয়া আছে, এই যে HDL হচ্ছে 1.5 এর বেশি থাকা ভালো।
এলডিএল 1.8 এর কম থাকা ভালো এবং ট্রাইগ্লিসারাইড 1.7 এর কম থাকা ভালো। সেক্ষেত্রে এই যে এমসিকিউটা তাকাও, আমরা যে একটু আগে সমাধান করলাম 1.58, এরপরে কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে আসছে? কোলেস্টেট। কোনটিতে ট্রাইগ্লিসারাইড উপস্থিত থাকে? এখন ট্রাইগ্লিসারাইড এই জায়গাটাও বইয়ে হুবহু লিখে দেওয়া আছে। ট্রাইগ্লিসারাইড আমরা পাই হচ্ছে এই যে ট্রাইগ্লিসারাইডের পার্টটুকুতে তাকাও। কোলেস্টেরল, এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। কোথায় থাকতেছে? প্লাজমায়। তাহলে এই জায়গাটায় আসো, আমরা যে এমসিকিউটা এখানে কি জিজ্ঞেস করছে? কোনটিতে ট্রাইগ্লিসারাইড উপস্থিত থাকে? কোথায় থাকে? প্লাজমায় উপস্থিত থাকে। ট্রাইগ্লিসারাইড আমাদের রক্তের প্লাজমায় উপস্থিত থাকে। লসিকা কি জিনিস? লসিকা হচ্ছে কোষের ফাঁকে ফাঁকে জমে থাকা কিছু জলীয় পদার্থ। এই জলীয় পদার্থগুলো কিছুটা হলুদ বর্ণের হয়। শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহে 3 ধরনের রক্তকণিকা থাকে, একটা লোহিত, শ্বেত আর একটা অনুচক্রিকা। তার ভিতরে একটা হচ্ছে শ্বেত। শ্বেত রক্তকণিকাটা আমাদের জীবাণুদেরকে ধ্বংস করে, অ্যালার্জি প্রতিরোধ করে, এই কাজগুলো করে। আর অনুচক্রিকা কি করে? রক্ততঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চন মানে হচ্ছে কোথাও যদি কেটে যায় সেক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, আর রক্ত যাতে বাইরে বেরিয়ে না আসে সেজন্য রক্তগুলোকে জমাট বাঁধায়। এরপরে ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? এখন এই জায়গাটায় দেখো, ভিটামিন ডি সংশ্লেষণ, সংশ্লেষ বলতে হচ্ছে আমরা তৈরি করা বুঝাই। সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। সংশ্লেষ ওয়ার্ডটা শুনলে একটু কঠিন মনে হয়, কিন্তু তৈরি বললে সহজ হয়ে যাচ্ছে। তাহলে ভিটামিন ডি তৈরি করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? এখন কন্ড্রিন কি? কন্ড্রিন হচ্ছে একটা তন্তুময় অংশ। পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির বাহিরের আবরণ। তরুণাস্থি কোন জায়গাটা? এই যে নাকে ধরে দেখো, কানে ধরে দেখো, এই যে কঙ্কালটা কিছুটা নরম না? ওগুলো হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থির বাইরে এক ধরনের আবরণ থাকে, ওইটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে ওকে আমরা কি বলবো? তরুণাস্থির আবরণ। এরপরে দেখো ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে আমাদের বৃক্কের আবরণ। বৃক্ক কোনটা? বৃক্ক হচ্ছে ওই কিডনি, মূত্র তৈরি করে যে সে বৃক্কের বাইরের আবরণ। এখন ওরা কিন্তু আমাদের ভিটামিন ডি তৈরি করার জন্য মানে কাজ করে না। ভিটামিন ডি আমাদের ত্বকের নিচে থাকে, যেটা সূর্যের আলো লাগলে অ্যাক্টিভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমি এরকম বলতে শুনছি যে সূর্যের আলোতে দাঁড়াও, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, সূর্যের আলো ভালো। কিন্তু ভিটামিন ডি তো সূর্যের আলোতে থাকে না, ভিটামিন ডি তোমার কাছেই আছে, কিন্তু সেটা সূর্যের আলো লাগার ফলে অ্যাক্টিভ হচ্ছে। এই ভুল কথাটা কিন্তু বলা যাবে না। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, সূর্যের আলো তোমার ভিটামিন ডি তাকে অ্যাক্টিভ করতেছে। তাহলে এই যে সূর্যের আলো ত্বকে অবস্থিত, ত্বকের নিচে অবস্থান করতেছে যেই কোলেস্টেরলগুলা, ওগুলা থেকে ভিটামিন ডি তৈরি করতেছে। তাহলে উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায় কোন উপাদানটির? কোলেস্টেরলের রাসায়নিক পরিবর্তন ঘটায়। কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন? এই লাইনটাও বইয়ে হুবহু লিখে দেওয়া আছে, আমি একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ। স্নায়ু কোষের কার্যকারিতার জন্য আমাদের কোলেস্টেরল প্রয়োজন। চলো আমরা এখন বইয়ে দেখি এই এমসিকিউগুলো কোথায় কোথায় থেকে দিছে। এই যে রক্তে প্লাজমা, এটা তো আমরা একটু আগেই দেখলাম। এই যে ভিটামিন ডি এর কথাটা আমরা একটু দেখি। এই যে এখানে দেখো, তাকো, সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল, চামড়া ওই যে আমাদের প্রশ্নে বলা ছিল ত্বকে, কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করে। তাহলে ভিটামিন ডি কিভাবে তৈরি করতেছে? সূর্যের আলো আমাদের ত্বকের নিচে জমে থাকা কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করতেছে, যা রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে ভিটামিন ডির কার্যকর রূপে পরিণত হয় এবং আবার রক্তে ফিরে আসে। তাহলে এই যে দেখো ভিটামিন ডি কিভাবে তৈরি হইল? ওই কোলেস্টেরল থেকে কিন্তু তৈরি হইল। এরপরে আসো, কোন কোষের কার্যকারিতা বাড়ায়? এটা স্নায়ু কোষের। আচ্ছা, এরপরে এই লাইনটা দেখাইনি। স্নায়ু কোষের কার্যকারিতা বাড়ায়, এই লাইনটাও আমাদের এখানেই আছে। এই যে স্নায়ু কোষের কার্যকারিতার নিচের লাইনটা, এই যে তাকাও, স্নায়ু কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন। তাহলে এই যে রিডিং পড়ার ভিতর থেকেই সব এমসিকিউ, এগুলো কিন্তু কোনোটা বাইরে থেকে দেয় নাই। তাহলে স্নায়ু কোষের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য কোলেস্টেরল প্রয়োজন। এরপরে মহিলাদের এইচডিএল কোলেস্টেরলের মান কত মিলিমোল পার লিটার? এইখানে আমরা কি দেখব? এইচডিএল 1.58 বেশি, মানে 1.5 বেশি থাকা লাগতেছে। সেক্ষেত্রে এই যে প্রথম রেঞ্জটা, এইটা আমাদের খেয়াল রাখা লাগবে। এইখানে যেহেতু 0.4, এই দুইটা আমরা আগে থেকেই বাদ দিয়ে দিতে পারতেছি। তাহলে এখন ওদের দুইজনের ভিতর দেখো 1.5 বেশি কে আছে? হাইয়েস্ট রেঞ্জটা এই যে এইটা। তাহলে আমরা গ নাম্বারটাকে বলতে পারতেছি।
নিচের কোন খাদ্যে অধিক মাত্রায় কোলেস্টেরল উপস্থিত? আচ্ছা, এখন খাবারের উপরই তো নির্ভর করতেছে আমাদের দেহে যে পুষ্টি উপাদানগুলা, কোলেস্টেরল জমা হওয়া। তাহলে এই যে খাদ্যগুলা, এই খাদ্যগুলা তোমাকে মনে রাখা লাগবে। এইটাও আমাদের বইয়ে এখানে দিয়ে দেওয়া আছে। আমরা অনেক সময় এরকম দেখি না, যারা ডায়েট করে তারা শুধু ডিমের সাদা অংশটা খায়, কুসুমটা খায় না। কেন বলো তো? কারণ কুসুমে অনেক বেশি কোলেস্টেরল থাকে। এরপরে দেখো চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, এই জায়গাগুলা, এই খাদ্যগুলো একটু মনে রাখো। কি বলছে? মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুম। তাহলে এই খাবারগুলোতে তোমার কোলেস্টেরল বেশি উপস্থিত থাকে। তাহলে এই জায়গাটায় আমাদের নৈবেদ্যিক কি জিজ্ঞেস করছে? নিচে কোন খাদ্যে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে? তাহলে এইখানে এই অপশনগুলো দেখো, এগুলাকে আমরা একটু আগে একটাও পড়ছি। একটু আগে আমরা যেই খাদ্যগুলো পড়ছি তার ভিতরে ছিল ডিমের কুসুম। এরপরে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে? রুই মাছ কি পড়ছি? না তো। পাবদা, ইলিশ, ওদের কারো নাম পড়ি নাই। পড়ছিলাম চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুম। এই কয়টাই তো পড়ছি, তাই না? তাহলে দেখো তো চিংড়ির নামটা মনে পড়ে কিনা। হ্যাঁ, এই যে এমসিকিউগুলো আমরা সমাধান করলাম কোলেস্টেরল রিলেটেড সবগুলা, তুমি ওই জায়গার বইয়ের যে অংশটুকু এটা রিডিং পড়বা, একটা এমসিকিউ ওখানে বাইরে থেকে আসে নাই। তাহলে রিডিং পড়ে এসে তারপরে তুমি বইয়ের সমাধান করতে গেলে তখন তোমার এই জায়গাটা সহজ মনে হবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।